জানো 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 তোমাকে আমি যে এই বাড়ি থেকে ঘর ধরে বের করে দিতে পারি। বোধহয় পারেন না। ইন্দ্রাণী, এই বাড়ির প্রতিটি ইটের মধ্যে আইনত অগ্র অধিকার আমার। বিবাহিত জ্যেষ্ঠ পুত্রের আইনত অগ্র অধিকার গ্রাহ্য। তুমি আমাকে আইন দেখাচ্ছ? না বাবা, আপনি আমাকে তাড়িয়ে দেবার কথা বলছিলেন কিনা, তাই আমি আপনাকে ব্যাপারটা খোলাখুলি বুঝিয়ে দিয়ে গেলাম। ঠাকুর পর জিনিসপত্র বাইরে রেখে আমি ঘর দুটো নিয়ে নিলাম। আশ্চর্য, তুমি পুরুষ না কাম পুরুষ? যাও দড়ি দিয়ে মরো গিয়ে। প্রভা, একটা ছোট লোক চাষার মেয়ে তোমার নাকে একবারে ঝামা ঘষে দিয়ে গেল, আর তুমি ভেবা গঙ্গারামের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে। চঞ্চন যদি এসে দেখতে পাই যে ওর ঘর বেদখল হয়ে গেছে, তাহলে আজ একেবারে রক্ত গঙ্গা বয়ে যাবে। আমি তোমাকে বলিনি কাঁদবার জন্য এই বাড়িতে ও মেয়ে আসেনি? তোমার মনুষ্যত্ব বিবেকে জুতা মেরে দিয়ে চলে গেল মেয়েটা। শঙ্করের উপর তুমি এতদিন অবিচার করেছো, কিন্তু এর নাম বোধহয় আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম। হ্যাঁ, তুমি নিজের ঘর নিজে সামলাতে পারোনি, নিজের জালেই তুমি নিজেই জড়িয়ে পড়েছো। সৌমেন, ও মেয়ে যদি একদিন আদালতের দ্বারস্থ হয়, আমি কিন্তু বিস্মিত হব না। মেয়ে তো নয়, যেন এক ঝলক আগুন। আগুন আগুন, তবে কি সেই আগুনে আমার সংসার পুড়ে ছাই হয়ে যাবে? আমি কি শঙ্করের উপর অবিচার করেছি? কিন্তু বিয়ের পর রত্না প্রভাকে সন্তানের স্নেহে কোলে তুলে নিয়েছিল, আর বুদ্ধি নষ্ট হয়ে গেল বলেই রত্না প্রভার অপ্রিয় হলো। না, আর ভাবতে পারছি না, সব কিছু আমার অসহ্য লাগছে, অসহ্য লাগছে, অসহ্য লাগছে। বিয়ের পরে 6 মাস আমি পেট ভরে ভাত খাইনি, বিশ্রাম নেইনি, অক্লান্ত পরিশ্রম করে চলেছি শুধু তোমারই জন্য। এখন তুমি যদি মন দিয়ে লেখাপড়া না করো। কালকের ব্যবহারের জন্য তুমি আমাকে মার্জনা করে ইন্দ্রাণী, আর কোনোদিন আমি তোমার অবাধ্য হব না। এই আমি তোমাকে ছুঁয়ে বলছি, এখন থেকে তুমি আমাকে যে আদেশ দিবে আমি নির্বিবাদে মাথা পেতে নেব। জৈবিক ক্ষুধা আছে, থাকবে, সেটা দোষেরও কিছু নয়, কিন্তু সাধনার মধ্যে যদি দৈবিক কামনা প্রশ্রয় পায়, সাধনায় বিঘ্ন ঘটে। আমি নারী, আমার কি ইচ্ছে হয় না তোমার সবল বাহুমূলে ধরা দিয়ে আমি আমার নারী জীবনকে ইন্দ্রা, কাল তুমি এমন আরম্ভ করলে আমি নিজেকে সংযত রাখা মুশকিল হয়েছিল, কিন্তু মানুষ তো পশু তো নয়। কি হলো, রাগ করলে? না ইন্দ্রা, কালকের ব্যবহারের জন্য আমি সত্যি অনুতপ্ত। কঠোর পরিশ্রম করে আমি তোমার সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে চাই। এই সমাজের উন্নতি অভাবনীয়, তোমাকে বড় হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, অনেক অনেক বড় হতে হবে। তোমার দয়ে আমার নবজন্ম হয়েছে ইন্দ্রা। অন্ধকার থেকে আমি ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে চলেছি। আমার মনে হচ্ছে
আমার চোখের সামনে একটা নতুন জগৎ, নতুন দিগন্ত, নতুন অনুভূতি। হে বিবেক, কবিতাটি মুখস্থ হয়েছে? হ্যাঁ হয়েছে, বলবো। হ্যাঁ বলো। I was happy. I work in the morning. I was happy all the day. I never said an ugly word, but a spine and tuck to play. I never said, but সুন্দর হয়েছে। আচ্ছা, বাংলা কবিতাটা? বুড়িবালামের তীরে, বলো। বুড়িবালামের তীরে বুকের শনিতে যেদিন তোমরা রাঙ্গালে ধরির তীরে সম্মুখে রণ বুঝে পান পরে ঘুমালে বীরের দল, মৃত্যু সেদিন জ্বালালো শ্মশানে মুক্তির ঘুমানল। সুন্দর হয়েছে। কি হলো, থামলে কেন? আচ্ছা ইন্দ্রা, সেদিন তুমি বললে না ইংল্যান্ডের জনসংখ্যা মাত্র 5 কোটি, তাহলে ওরা কি করে আমাদের 40 কোটি মানুষকেই 200 বছর পরাধীন করে রাখলে? আমাদের জাতীয় চেতনার অভাব ছিল। শুধু তাই নয়, কায়েমি স্বার্থ বজায় রাখবার জন্য ওদের স্বার্থান্বেষী বেঈমানের দল ওদের সঙ্গে যোগ দিয়েছিল। তারা কারা? দেশীয় রাজন্যবর্গ, জমিদার, জোদ্দার, মহাজন, তারাই আজ সমাজ চালনা করছে। কিন্তু 1757 খ্রিস্টাব্দে পলাশীর আম্র কারণে যে বেঈমানের সূত্রপাত আজও তা ধারা অব্যাহত রয়েছে। আচ্ছা ইন্দ্রা, বলো। সংস্কৃত পড়াটা দেখবে আজ? দেখছি। আচ্ছা, কৃষকেরা মাঠে যাচ্ছে, সংস্কৃতিতে অনুবাদ করো। কৃষক হলো না, এটা হচ্ছে কৃষকা। কৃষকা ক্ষেত্রম গোস্বামী। সুন্দরী প্রভাত, সংস্কৃতিতে অনুবাদ করো। সুন্দর মনোরম প্রাত। চাষিরা মাঠে চাষ করিতেছে। ইংরেজিতে? সংস্কৃতিতে বলো। কৃষক। হলো না, কৃষক এটা একজনকে বুঝায়। আমি বলেছি কৃষকা, মানে বহু বচন। কৃষকা কসম করি অশ্রী লোহিতম রক্তবর্ণ খেচরা প্রক্রিয়া সকল। জনক জননী কবিতাটা মুখস্থ হয়েছে? বাংলায় বলবো, বলো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরামান্তর পিতহি পিতহি পিতুমা পরে প্রান্তে সর্বদৌবত্র ভূগর্ভস্বী মাতা স্বর্গদূতরং পেতা জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরিয়সী। সুন্দর হয়েছে। মাতা ভূমি হইতে শ্রেষ্ঠ, পিতা স্বর্গ হইতে উচ্চতর, জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও মহান। আমার পরিশ্রম সার্থক হয়েছে। কাল কাল রাতে আমার উপর খুব রাগ হয়েছিল, তাই না? কই না তো। এই হাবা, মিথ্যে বললে কিন্তু আমি ছোট রাজাকে ডাকবো। চাবুকের ভয় আর নেই ইন্দ্রা। তাই বুঝি? হ্যাঁ। এই ডাকবো ছোট রাজাকে, ডাকবো। তোমারই সহচর্যে তোমার স্নেহ মমতার আলোকে ভয়কে আমি জয় করেছি ইন্দ্রা। এই দুঃসহ দিনগুলোর কথা ভাবলে আজও আমার কান্না পায়। ছি 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 ছি, একই ছেলে মানুষই হচ্ছে, তুমি না পুরুষ? ভুলতে পারছি না ইন্দ্রা, ভুলতে পারছি না। সেই দুঃসহ দিনগুলোর কথা আমি কিছুতেই ভুলতে পারছি না। ওই চন্দন আমাকে খুঁটির সঙ্গে বেঁধে চাবুক মেরেছে, মা লাথি মেরেছে, মামা কিল ঘুষি চোর মেরেছে, ওই রাধুনি রামুটা আমার হাতের মধ্যে গরম জল ঢেলে দিয়েছে। ওরা আমাকে মনে করতো আমি একটা জানোয়ার। তোমারই সহচর্যে, তোমার স্নেহ মমতার আলোকে, তোমার নির্জনী ধারায় আমার সমস্ত কালিমা ধুয়ে মুছে গেছে ইন্দ্রা। জীবনকে আমি নতুন করে চিনতে শিখেছি। জীবনে কোনোদিন তোমার এই মহত্বের ঋণ আমি শোধ করতে পারবো না ইন্দ্রা। আমি কবিগুরু উর্বশীর সঙ্গে আমার কোনো মিল নেই, কোনো মিল নেই। শক্তি দাও দয়াময় ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও, আমার হৃদয়ে তুমি শক্তি দাও। আমিও সুপ্ত প্রতিভাকে যেন জাগিয়ে তুলতে পারি, জাগিয়ে তুলতে পারি। আবার কোথায় গেল বৌদিমণি?
কর্তাবাবু আমাকে ডাকছেন। বলে দাও গিয়ে সে দেখা করবে না। তুমি যে অবাক করে দিলে বৌদিমণি, পরপর 3 দিন এসে ফিরে গেলাম, আজও বলছো দেখা হবে না। বাজে বকোনা, গিয়ে বলো সে দেখা করবে না। জানো, ওই ছেলেকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি। ওর মা মারা যাওয়ার পর তুমি আসার আগ পর্যন্ত আমার কাছে শুইতো, আমার কাছে ঘুমাতো। আগে কে কি করেছে সেটা দেখবার বিষয় আমার নেই। তুমি তোমার বাবুকে বলে দাও সে দেখা করবে না। সাধনা করছো, সব সাধনা নয় তো? নিশ্চয়ই তাই। হাওয়াকে খুন করে ওর মৃতদেহটাকে নিয়ে তুমি সাধনা করছো। যাই, আমি এক্ষুনি এই কর্তাবাবুকে বলে দিচ্ছি। তোমার বউ কেমন হলো? বউ? আরে বাবু, বউ তো তোমার একটাই, ওই চন্দনে বইয়ের কথা বলছি। এই নামটা জানি কি? স্নেহলতা। নামগুলো আমার আবার ভালো মনে থাকে না তো। চামার, বুঝলে শিখর, চন্দনের শ্বশুরটা একটা আস্ত চামার। এই এতটুকু অন্নপ্রাশনের মতো পলকা পলকা 4টে বাটি দিয়েছে, পলকার 2খানা থালা দিয়েছে, আর গয়নাগুলো এত হালকা। আর গরিব মানুষ যা দিয়েছে এই তো যথেষ্ট। ছেলে ধরতে যারা জানে না তারা কেউটে ধরতে যায় কেন? কোন কুলি মজুরের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিলেই পারতো। দারিদ্রের কষাঘাত তুমি তোমার পিঠে পড়েনি তো প্রভা, তাই তুমি বুঝতে পারছো না দারিদ্রের যে কি জ্বালা। তুমি বুঝতে হ্যাঁ পারো? পারি পারি, আচ্ছা, আমি পারি। আহ, আমি একদিন দারিদ্র ছিলাম, আচ্ছা। সেই অপরাধে তোমার বাবা আমাকে প্রত্যাখ্যান করলেন। নইলে নইলে কি? তুমি তো আমার ঘরেই যেতে। লোকটা এখনো আছে দেখছি। লোভ। প্রভা, আহ, তুমি অনেক দিন আগে আমার সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলে। আজ চলো দূরে, আমরা দূরে, অনেক দূরে পালিয়ে যাই। ছাড়ো। তোমার চোখে আজ আমি সমুদ্রের তরঙ্গ, তোমার মুখে আজ আমি কামনার ছবি দেখতে পাচ্ছি। শেখর। আমি তোমাকে ভালোবাসি প্রভা, আমি তোমাকে ভালোবাসি। ছাড়ো, please, না 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 না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি প্রভা। মা মা মা, কি চাই তোমার? আমি চুপ! মুখে মুখে তর্ক করা আমি একেবারেই পছন্দ করি না। গেল, যাও বলছি এখান থেকে। আহাহাহা, আরে বেচারি কি জন্য এসেছে? যার জন্যই আসুক না কেন, হুট করে ঘরের ভেতর ঢুকে পড়া ভদ্রলোকের মেয়ে হলে এটা বুঝতে পারতো। এসেছে তো চাষা ভুষার ঘর থেকে। আজ চাষা বুসা বলছো কেন? শুনেছে ওনার বাবাটা কি অনেক বড় জমিদার ছিলেন। জমিদার? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমিদার। ওই নামে তাল পুকুর ঘটি ডোবে না।
ঠগের মতো এখনো দাঁড়িয়ে আছো কেন? যা বলতে এসেছো বলে বিদায় হও। বাবার অসুখটা বেড়েছে। অসুখ বাড়লে আমি কি করব? আমি কি ডাক্তার? বাবা আপনাকে ডাকছে। সুস্থ ভাবে যে দুদণ্ড কারোর সঙ্গে একটু গল্প টল্প করবো তার উপায় নেই। চলো শিখার, তোমার রুগী দেখে আসবে। চলো। আচ্ছা আচ্ছা, তাই চলো। হ্যাঁ, তবে আমার প্রতি আর বেশি দিন আশা করা যায় না। হেরছে, বাবা যদি আমায় বিষ খাইয়ে মেরে ফেলতো তাও আমার ভালো হতো। দিন রাত এই বাক্য যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। উঠতে বসতে লাঞ্ছনা গঞ্জনা আমার যে আর সহ্য হয় না। স্বামী নেশা করে বাড়িতে ফেরে কারো কাছে আমি সে কথা স্বীকার করতে পারি না, বলতে পারি না। দাদা, তুমি তোমার একই অবস্থা? শরীরটা ভালো যাচ্ছে না রে। এসো এসো দাদা, এসো বসো। দাদা, এ কি চেহারা হয়েছে তোমার? জেল থেকে কবে ছাড়া পেলে? সপ্তাহ খানেক হলো। জেলে থাকতেই বাবার চিঠি পেয়েছিলাম, হলুদপুরে তোর বিয়ে হয়েছে। তা হেরে, এরা তোকে ভালো টালো বাসেন তো? হ্যাঁ দাদা, হ্যাঁ। আমার শাশুড়ি তো বৌমা বলতে অজ্ঞান, চোখের আড়াল করতে চায় না। দাদা, বাবা ভালো আছেন তো? মার অম্বলটা সেরেছে? তুমি কিন্তু একেবারে রোগা হয়ে গেছো। আমার কথা বাদ দে। আবার বুঝি জেলে যাবার মতলব করছো? এবার তুমি জেলে গেলে আমি কিন্তু তোমার সঙ্গে ভীষণ ঝগড়া করব। আমি যতদিন বেঁচে আছি ব্রিটিশ বেনিয়াদের সঙ্গে কোনো আপোষ নেই আমার। পরাধীনতার গ্লানি নিয়ে বেঁচে থাকবার চেয়ে মৃত্যু শতগুণে কাম্য আমার। দাদা, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আসমুদ্র হিমাচল আজ উত্তাল। বাংলার যুব শক্তি আজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মসনদের ভিত ভেঙে দিয়েছে। তরুণ সমাজ আজ জ্বলছে। একই দাদা, একই হয়েছে তোমার? রক্ত রক্ত, এই রক্ত শুধু আমার একার নয় স্নেহ। হে রক্ত, সহস্র শহীদের রক্ত। এই রক্ত বাংলার বিপ্লবী তরুণ সমাজের রক্ত। এই রক্ত বাবা জ্যোতির মনোরঞ্জন চিত্তপ্রিয় আবু সাইদ স্নিগ্ধ সহস্র শহীদের রক্ত অজস্র দ্বারাই ছড়ে দিয়েছে। দাদা, দাদা, তুমি এখানে বসো। দাদা, তুমি এখানে বসো। আমার বুকে আগুন জ্বলছে রে স্নেহ। ইসলি জেলে নিরস্ত্র রাজবন্দীদের উপর ওরা নির্মম ভাবে গুলি করেছে ওই পশুর দল। আমার চোখের সামনে মৃত্যুর কুলে ঢলে পড়েছে।
হাজার হাজার তরুণ তাজা প্রাণ লোকটাকে আমার দাদা, দাদা আমার শাশুড়ি, তাকে প্রণাম করো। তা বাবু, জেল খাটা স্বামী আমার বাড়িতে কেন? বলো কেন? আমি দেশের জন্য দেশের জন্য হোক আর যার জন্যই হোক, দাগি আসামি তো। মা, চুপ! আমি চাই না তুমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখো। চলে যাও এখনই তুমি এখান থেকে, যাও, চলে যাও। মা, দাদা অসুস্থ, কটা দিন আমার কাছে থেকে যাক না মা, তারপরে দাদা চলে যাবে। তুমি কি এই সংসারে কর্ত্রী? মা, না, আমি আমার কথার উপরে কথা বললে খাট ধরে বাড়ি থেকে দূর করে দেব। মনে রেখো ছোট লোকের মেয়ে, এই বাড়িতে আমার মুখের কথাই আইন। একটু আগে ওর মুখ দিয়ে আমি রক্ত উঠতে দেখেছি। আমি চাই না একটা টিবি রোগী আমার বাড়িতে থেকে বিষাক্ত করে দিক বাতাস। মা, দাদা, বাবা তোকে কোথায় বিয়ে দিয়েছে? এখানে এখানে তুই কি করে বাঁচবি হতভাগী? মায়া নেই, মমতা নেই, ভালোবাসা সাহারার তৃষ্ণা রীতি, ছটফট করে মরবি। না দাদা, দাদা তুমি, আমি তোমার কাছে অনুরোধ করে বলছি দাদা, বাবা যেন এসব কথা জানতে না পারে। বাবা যে অনেক কষ্ট করে বাড়ি বিক্রি করে আমাকে এখানে বিয়ে দিয়েছে আমার শান্তির জন্য। বাবা যদি এসব কথা জানতে পারে, বাবা আত্মহত্যা করবে দাদা, বাবা কাঁদিস রে স্নেহ, কাঁদিস রে। তোর চোখের জল আমার বুকে ছেলে আঘাত হানে। তুই একদিনের মধ্যে বাবাকে বলে তোকে আমি এখান থেকে নিয়ে যাব। এখানে এখানে থাকলে তুই চটপট করে মরে যাবি হতভাগী, চটপট করে মরে যাবি। তুমি তুমি চলে যাবে দাদা। আরে ভেবেছিলাম তোর বাড়িতে আমি 2-4 দিন থেকে যাব, কিন্তু এসে যা দেখলাম আমার আমার টাকার প্রবৃত্তি আর হবে না। এদের কাছে তুই এদের কাছে আমি জেল দাগি আসামি। অন্য পরিচয় আমার কালো মেঘে ঢাকা পড়ে গেছে। চোখের জল মুছে ফেল হতভাগী। এরা তোর চোখের জলের দাম দেবে না। এরা চিনে শুধু টাকা আর টাকা, স্নেহ, প্রেম, মায়া, মমতা, ভালোবাসা, মানবিক মূল্যবোধের কোনো দাম নেই এদের কাছে। তবে সকলের কাছে তুই অবহেলার পাত্রী হলে আমার কাছে তুই আমার স্নেহের বোন।
কাছে মেঘ মুক্ত তারা, মেঘ মুক্ত তারা। দাদা অসুস্থ দেহ নিয়ে বোনের বাড়িতে বিশ্রাম করতে এসেছিল, কিন্তু সব আশা নির্মূল করে দিয়ে আর দাদা চলে গেল বৌমা। হ্যাঁ হ্যাঁ কাকা বাবু, শরীরটা অসুস্থ মনে হলো, তাই না? হ্যাঁ জেল থেকে ছাড়া পেয়েছে, আমার কাছে দুদিন বিশ্রাম নিতে এসেছিল, কিন্তু মা যা বকাবকি শুরু করলো। তুমি কেঁদো না স্নেহলতা, আমি তোমার দাদাকে সারিয়ে তুলবো, ভয় কি? আমার উপর আস্থা রাখো, সব ঠিক হয়ে যাবে। আপনি আপনি আমার দাদা চিকিৎসা আহা হা হা হা, মুখখানি কত সুন্দর অপূর্ব, এই চোখে জল দিয়ে বড় বেমানান। আহা, আপনি দাদার চিকিৎসা করবেন। কেন করব না, কেন করব না? সেবাই যে আমার একমাত্র ধর্ম। আজ সন্ধ্যার পর তুমি আমার ঘরে দেখা করবে, একটা ব্যবস্থা আমি করে দেব। কেন জানি, কেন জানি তোমাকে আমার অতি আপনজন বলে মনে হয়। আর আপনার অনুগ্রহের কথা আমার চিরদিন মনে থাকবে। দাদাকে যে আমি হ্যাঁ, হ্যাঁ। আমার প্রাণের চেয়েও বেশি কেঁদো ভালোবাসি। না, স্নেহলতা। ওর যদি কিছু হয়ে যায়, আমার পৃথিবী অন্ধকার হয়ে যাবে, আমার পৃথিবী অন্ধকার। অন্ধকার। দয়া, করুণা, অনুগ্রহ, মানুষের সেবাই আমার একমাত্র ধর্ম। ওই স্নেহলতাটি বড় সুন্দর, বড় সুন্দর, ওর নমনীয় নদর ক্রান্তি। I will try for স্নেহলতা। আপনার মতো মানুষও ওদের শয়তানির কাছে হার মেনে গেল মাস্টার মশাই। দোষ ওদের নয় রে পাঁচু, দোষ আমার এই পুরা অদৃষ্টি। মাস্টার মশাই, একটা বছরের মধ্যে বহুবার আমি গিয়েছি, ইন্দ্রা নাকি বলে দিয়েছে দেখা করবি না। কেন? কি করে জানবো বল? ওদের সঙ্গে নাকি ইন্দ্রা এমন ব্যবহার করছে, ওরা অতৃষ্ট হয়ে উঠছে। ইন্দ্রার শাশুড়ি তো বলেই দিলে, আর মাস খানিক দেখবে, তারপর ওর একটা ব্যবস্থা করবে। কিন্তু ইন্দ্রাণীজি তো সেরকম মেয়ে নয় গো বাবু। আমরা চাষা বসা গরিব, লেখাপড়া জানি না, অথচ আমাদের প্রতি ইন্দ্রাণীজির অসীম মায়া মমতা। এই পৃথিবীতে কেউ কারো নয় রে পাচু। ছোটবেলা থেকে কত কষ্ট করে ওকে আমি মানুষ করলাম,
কত আশা ছিল, কত স্বপ্ন ছিল। ইন্দ্রর বিয়ে দিয়ে আমি একটু শান্তিতে বাঁচবো। এই দুনিয়া মায়ার ছলনা, ওরে এই দুনিয়া, এই দুনিয়া মায়ার ছলনা, ওরে এই দুনিয়া, এই দুনিয়া মায়ার ছলনা। তুমি ঠিক বলেছ বিষ্ণু, তুমি ঠিক বলেছ। এই পৃথিবীতে কেউ কারো নয়, কেউ কারো নয়। মনে পিতা পুত্র, মনে পিতা পুত্র, পিতা পুত্র, মনে পিতা পুত্র, কেউ তো কারণ এই দুনিয়া মায়ার ছলনা, ওরে এই দুনিয়া, এই দুনিয়া মায়ার ছলনা। তুমি ঠিকই বলেছ বিষ্ণু, এই পৃথিবীতে কেউ কারো নয়। ওরে ভেবে দেখো মন, তুমি কার এই সংসারে, কে বা তোমার? ভেবে দেখো মন, তুমি কার এ সংসারে, কে বা তোমার? মরলে পড়ে তোমার, মরলে পড়ে, মরলে পড়ে সঙ্গে দিবে এক ফালিছে রাতে না। হে দুনিয়া মায়ার ছলনা, ওরে এই দুনিয়া, এই দুনিয়া মায়ার ছলনা। বলেছি যে বিষ্ণু, ঠিকই বলেছি। এই পৃথিবীতে কেউ কারো নয়। ওরে তাই তো বলি ও বুঝবন, হজরে ওই প্রভুর শরণ। তাই তো বলি ও বুঝবন, হজরে ওই প্রভুর চরণ। মিছে মায়ায়, মনে মিছে মায়ায়, মিছে মায়ায় মত্ত হয়ে কেন করছো প্রবঞ্চনা? ওরে মিছে মায়ায় মত্ত হয়ে কেন করছো প্রবঞ্চনা? এই দুনিয়া মায়ার ছলনা, ওরে এই দুনিয়া, এই দুনিয়া মায়ার ছলনা। তুমি তুমি ঠিকই বলেছ বিষ্ণু, তুমি ঠিকই বলেছ।
এই পৃথিবীটা হচ্ছে মানুষের মায়ার খেলা। ভাই বলো, বন্ধু বলো, কেউ কারো নয়, কেউ কারো নয়। আমরা যেন রণমঞ্চে অভিনয় করছি, নইলে নইলে জীবের জন্য আমি শ্রেষ্ঠ মুহূর্তগুলো আমি হারালাম। হ্যালো, দুঃখ করবেন না মাস্টার মশাই, এন্ডা দিদি তেমন মেয়েই নয়, হয়তো ওর শ্বশুর শাশুড়ি আপনার সঙ্গে দেখা করতে দেয়নি। পূর্বে সূর্য পশ্চিমে উদয় হলেও তবু ইন্দ্রাণী দিদি কখনো এমন হতে পারে না। আপনি আপনি খোঁজ নিয়ে দেখুন, ওরাই এসব কাজ করেছে। মিছে মায়া ওরা ইন্দ্রার সঙ্গে দেখা করতে দেয়নি। আমারও তাই মনে হয় মাস্টার মশাই, দান মনে ভক্ত হয়ে যারা পাত্র বদল করতে পারে তাদের অসাধ্য কোনো এমন কাজ নেই মাস্টার মশাই, কোনো কাজ নেই। বিস্তার করে রেখেছে বঞ্চনার জাল, গরিবের চোখের জলের দাম ওরা এতটুকু দেবে না মাস্টার মশাই। আমাদের শক্ত হতে হবে, ভেঙে দিতে হবে ওদের বিষ দাঁত, লাথি মেরে গুড়িয়ে দিতে হবে ওদের অট্টালিকা প্রাচীর, তবেই ওরা বুঝবে আমরাও মানুষ, ওদের উপর আনতে হবে চরম আঘাতের পর আঘাত, তবেই ওরা জানবে এদেশের হাজারো হাজারো গরিব চাষি মুসরাও রক্ত মাংসে করা মানুষ। ওরে পাঁচু, কাদের নিয়ে আমি আঘাত আনবো? যারা সংগ্রাম করবে, অভাব তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এ যুগের শয়তানদের ভাড় বাড়ান্ত বেশি, গরিবের কান্নার দাম কেউ দেবে না, কেউ দেবে না, কেউ না। বেশ ইন্টারেস্টিং গল্প তো। আমার মনে হয় সমর বাবু এর মধ্যে ক্রাইম আছে। ক্রাইম? হ্যাঁ, আমি এতদিন যোগ্যতার সাথে কাজ করেছি। বীরেন্দ্র চৌধুরী আমার ক্লাসমেট ছিল, তাই ওর পারিবারিক ব্যাপারে আমার একটু কৌতূহল আর কি। আইসি, কিন্তু সেই ছেলেটা আই মিন শঙ্করের খবর কি? বিয়ে হয়েছে আজ 1 বছর। এই 1 বছরের মধ্যে শঙ্করের খবর কেউ পায়নি। বীরেন্দ্রের ভিত্ত রামু তার ধারণা শঙ্করকে হত্যা করে ইন্দ্রাণী সব সাধনা করছে। আচ্ছা, কিন্তু এই বিংশ শতাব্দীতে ওসব কথা কেউ বিশ্বাস করবে না। কিন্তু কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না। কি জিনিস? একই বাড়িতে বসবাস করে 1 বছরের মধ্যে শঙ্করের সঙ্গে কেউ দেখা হলো না, এটা কি বিশ্বাসযোগ্য? ওরা দুটো ঘর ভাড়া নিয়েছে। শঙ্কর যে ঘরে থাকে সে ঘর সব সময় বন্ধ থাকে। ওরা নাকি কয়েকবার চেষ্টা করেও দেখা করতে পারেনি। নমস্কার বাবু। এই যে রামু, এসো। কোথায় চলছো? একটু বাজারে যাব। আচ্ছা, হ্যাঁ, এরই নাম রামু। সমর বাবু। আইসি। আচ্ছা রামু, আগে
তুমি কি বিয়ার পরে শঙ্করকে আর দেখতে পাওনি? আগে না বাবু, ছেলেটার জন্য মনটা বড্ড কাঁদে। ছোটবেলা থেকে কোলে পিঠে নিয়ে মানুষ করেছি তো। আচ্ছা, তোমার কি ধারণা শঙ্করকে ইন্দ্রাণী খুন করেছে? আমার তাই মনে হয় বাবু। সে একটা ডাইরি, কাঁচা মশলা ঘপ ঘপ করে খাচ্ছে। আর কাঁচা মাছ আমি নিজের চোখে দেখেছি। নিশ্চয় রাত্রিবেলা তুমি গাঁজা খাও রামু? গাঁজা? আহা, গাঁজা তো খারাপ জিনিস নয়, স্বয়ং মহাদেব খেতেন। তাছাড়া গাঁজা খেলে বুদ্ধির জটগুলো খুলে যায়। আমিও তো ওদের ডেলি ওই সন্ধ্যাবেলায় না ওই বিড়ির মধ্যে একটু ভরে খাই। নিশ্চয় খাবে। আমি যাই বাবু, দেরি হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেলে মাল আর পাওয়া যাবে না। একদিন না খেতে পারলে দম আমার বন্ধ হয়ে যায়। আমি যাই বাবু। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। তোমার যে চেহারা, এবার বুঝতে পারলেন? যাই বাবু, যাই। এবার বুঝতে পারলেন কাঁচা মাছ কাঁচা মাংস খাওয়ার রহস্য? কিন্তু একটা কিছু রহস্য যে আছে এতে নির্ভুল। আপনার একটা কথায় আমার মনে সন্দেহের উদ্বেগ হচ্ছে। কি কথা? সেটা হচ্ছে, যে ছেলে 5 বছর বয়স পর্যন্ত স্বাভাবিক ছিল, ইংরেজিতে নিজের নাম, বাবার নাম, ইংরেজি কবিতা আবৃত্তি করতে পারতো, হঠাৎ সে ছেলে জড়বুদ্ধি হয় কি করে? এ বিষয়ে আমার সন্দেহ আছে। চলুন যেতে যেতে ব্যাপারটা আমরা আলোচনা করি। রহস্য নিশ্চয় আছে। অবশ্যই অবশ্যই, এসো। হ্যালো, কোথায় গেল চন্দন? টাকাটা আর একটু বেশি চাইবে। কিন্তু কোনো কিন্তু নয়, বলবে মাসে 1000 টাকা তোমার কুলেছে না, বাড়তি কিছু টাকা পেলে তোমার কিছু সুবিধে হয়। দেখো পুলক বাবু, খরিদ্দার তুমি ঠিক করে দিয়েছো ঠিকই, তার জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু সারা জীবন তোমাকে 500 করে টাকা দেওয়া আমার কি সম্ভব? তোমার সঙ্গে কি কন্ডিশন ছিল, কি চুক্তি হয়েছিল তোমার সঙ্গে? চুক্তি হয়েছিল প্রতি মাসে 1000 টাকা দেবে চন্দল বাবু, তার অর্ধেক মানে 500 টাকা তোমাকে দিতে হবে। তাহলে তোমার নারীতে টান পড়ছে কেন? টাকা কি তোমার পকেট থেকে দেবে? পুলক বাবু, জানো চন্দন বিয়ে করেছে, ইচ্ছে করলে আমি তোমাকে চন্দনকে তোমার বাড়িতে আসা বন্ধ করে দিতে পারি। পুলক বাবু, আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। অযথা উত্তেজিত হচ্ছি? থিয়েটারে 50 টাকা মাইনে নাচ নিয়ে আলিছিলে, আমার অনুগ্রহে মাসে 1000 টাকা রোজগার করছো। শাড়ি গয়না তো ফাও। আপনার অনুগ্রহের কথা আমি কোনোদিন ভুলবো না। মাগনা অনুগ্রহ দেখানোর মতো সময় আমার নেই। রেশের মাঠে গিয়ে যত সর্বস্ব হয়েছে, বাজারে প্রচুর দানা, জামাই বাবুর তহবিল থেকে 20,000 টাকা নষ্ট করেছি। রেস খেলতে যান কেন? কেন যাই সেই কৈফিয়ত তোমার মতো একটা বাজে মেয়ের কাছে আমি দেব না। শোনো, মাসে 1,500 টাকা চাইবে, 1000 আমার, 500 টাকা তোমার। পুলক বাবু, এর অনতা হলে লোটের কিস্তি 4 মাসের বাকি। হ্যালো, এই 4 মাসের মধ্যে যেমন ভাবে হোক টাকাটা আমাকে ম্যানেজ করতে হবে। যদি না দিতে চাই আদায় করে নেবে, যেমন ভাবেই হোক টাকাটা তুমি হাতিয়ে নেবে। এর অনতা হলে মনে রেখো সাহানা, তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। মনে রেখো সাহানা, আমার কাজে আর কথায় বেশি একটা থাকে না। মনে রেখো সাহানা, কোথায় আর কাজে বেশি একটা ফারাক থাকে না। স্বার্থন্বেষী শয়তান একটা, তিলে তিলে আমার দেহকে ক্ষয় করব আমি, আর নৃসিংহ ভোগ করবে
ওই জানোয়ারটা 1000 কেন, একটা পয়সাও আমি ওকে দেব না। ধন্য হইল ধরণী তোমার চরম কমল করিয়া স্পর্শ, হে জগৎ মোহনী জগৎ জননী ভারতবর্ষ। ইন্দ্রা, তোমার বাবার সঙ্গে দেখা হয়েছিল একদিন। বাবা তো আসে না, দেখা হবে কি করে? আচ্ছা ইন্দ্রা, চন্দন নাকি বিয়ে করেছে? হ্যাঁ, বড় শান্ত মেয়ে, 7 চড়ে যেন মুখে রানেই, দিন রাত শুধু কাঁদে। ও জানে না এই নিষ্ঠুর পৃথিবী ওর কান্নার দাম দেবে না। প্রায় 1.5 বছর হলো বাইরে কারোর সঙ্গে আমার দেখা হয়নি। বড় ইচ্ছে হয় প্রণাম করে বাবার সামনে গিয়ে দাঁড়াতে, মাকে গিয়ে বলতে ইচ্ছে হয়, মা মাগো তোমার অত্যাচার অবহেলায় আমি অমানুষ হয়ে গিয়েছিলাম মা। চন্দনকে কিছু বলতে ইচ্ছে হয় না? চন্দন? হ্যাঁ, আমার বেশ মনে আছে জানেন না, আমার বেশ মনে আছে চন্দনের যখন জন্ম হলো তখন আমার আনন্দ দেখে কে মাকে আমি বারবার বলেছি, মা মাগো ভাইকে আমার একবার খুলে দাও মা, আমি আমার ভাইকে একবার বুকে দেই। ও সব কথা তুমি ভুলে যাও। বলতে আমি চাই ইন্দ্রা, বলতে আমি চাই, কিন্তু স্মৃতির পাতাগুলো আমার চোখের সামনে জল। আর একটা কথা, ওই ডাক্তার আছে না, ওই ডাক্তার আছে না, ওই ডাক্তারকে আমি 2 চোখে দেখতে পারি না। কেন? ওকে দেখলে কেমন যেন আমার ঘৃণা হয়। তোমার অসুখের সময় জোর করে ইনজেকশন করেছিল তাই না? অসুখের সময় কেন, সুস্থ অবস্থায় আমাকে জোর করে ইনজেকশন দিয়েছে। সুস্থ অবস্থায়? হ্যাঁ, সুস্থ অবস্থায় ইনজেকশন দিয়েছিল কেন? কে জানি, কি জানি। ওই রামুদা বলতো ইনজেকশন দিলে আমি আরো ভালো হয়ে যাব, অথচ আমার ঠিক মনে আছে ইন্দ্রা, ইনজেকশন দেওয়ার পরেই আমি আরো অসুস্থ হয়ে পড়তাম। রামুদা কিছু বলতো না? আরে রামুদা কি বলবে, রামুদা তো আরো সমর্থন করতো। আমি ইনজেকশনের ভয়ে পালিয়ে যেতাম, ও আমাকে জোর করে ধরে আনতো। কারা যেন আসছে, তুমি ভেতরে যাও। আর কতদিন তুমি আমাকে এভাবে লুকিয়ে রাখবে ইন্দ্রা? বাইরের পৃথিবীটা দেখবার জন্য আমার মন বড় ছটফট করছে, আমার মন বড় ছটফট করছে ইন্দ্রা। সাধনায় যেদিন সিদ্ধি লাভ করতে পারবে সেদিনই তুমি আত্মপ্রকাশ করবে। আমি অন্ধকারে ছোট্ট একটা ঢিল ছুড়ে দিয়েছি, কিন্তু তোমার ছোটবেলার কাহিনী শুনেছি আর স্নেহলতার কাছে কথায় আমি প্রকাশ পেয়েছি ওই ডাক্তারের চরিত্র। অঙ্ক কষে দেখলাম একটা ক্ষীণ যোগসূত্র অঙ্ক কষা হয়ে গেল। তোমার কিন্তু উকিল হওয়া উচিত ছিল ইন্দ্রা। ছিল বুঝি? আর তোমার বুঝি মক্কেল হওয়া উচিত ছিল। নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরী রূপসী, হে নন্দন বাসিনী উর্বশী, গোষ্ঠী যাবে সন্ধ্যা নামে। ভুল হলো মশাই, ওই কবি গুরু উর্বশীর সঙ্গে আমার কোনো মিল নেই। ইন্দ্রা, মানুষের বাইরের রূপটা তোর আসল পরিচয় বহন করে না ইন্দ্রা। তোমার অন্তরে আছে সৌন্দর্যের সোনার খনি, তোমার বুকে আছে অগাধ মমতা, তোমার হৃদয়ে আছে গভীর মমত্ববোধ। আমার এই স্বর্গগত মায়ের প্রতিচ্ছবি তুমি ইন্দ্রা। ছি, তুমি তো বলেছো ইন্দ্রা কাঁদবার জন্য ইন্দ্রাণীর জন্ম হয়নি। আমাকে তুমি ক্ষমা করে দাও ইন্দ্রা। আমি কাল তোমার উপর কঠোর ব্যবহার করেছি। তুমি অশান্ত মনে পায়চারি করে সারা রাত কাটিয়ে দিয়েছো। আমি শুয়ে শুয়ে সব দেখেছি, কিন্তু তুমি বিশ্বাস করো আমি যা কিছু করেছি
তোমার মঙ্গলের জন্যই করেছি। সে আমি জানি না। যৌবনের উদ্যম রক্তচোট আমার প্রতিটি শিরা উপশিরায় সমুদ্রের ঘূর্ণিঝড় তুলেছে। ইচ্ছে হয়েছে, মাঝে মাঝে ইচ্ছে হয়েছে তোমার ওই সুকোমল দেহটাকে আমি দোলে পিষে চূর্ণ করে ভয় হতো। কেন ভয় হতো? তোমার কঠোর ব্যক্তিত্বের ভয় হতো। আজ ভয় করছে না? না, আজ মনে হচ্ছে তোমার ব্যক্তিত্ব আমার মধ্যে সংশ্লিষ্ট হয়ে আমাকে ধন্য করে দিয়েছে। তোমার জ্ঞানের শিখে আলোকিত হয়েছে আমার জীবন। আজ আমি ধন্য, আজ আমি পূর্ণ। আজ আমাদের দাম্পত্য জীবনের প্রথম রজনী। এসো এসো মম কুঞ্জে নব ঘন শ্যাম, এসো দুবনের দিন, এ লগন গান শোনাবা, এ লগন গান শোনাবা। এ তিথি শুধু গো যেন তোমারে চাওয়া, এ তিথি শুধু গো যেন তোমারে পাওয়া। এসো দুগানের দিন, এ লগন গান শোনাবা, এ লগন গান শোনাবা। এ তিথি শুধু গো যেন দক্ষিণা হাওয়া, এ তিথি শুধু গো যেন দক্ষিণা হাওয়া। এসো দুগানের দিন, এ লগন গান শোনাবা, এ লগন গান শোনাবা। আগুন তুমি আমি একই সাথে নিরে জেগে রই, কানে কানে রূপ কথা কই। এ লগন তুমি আমি একই সাথে নিরে জেগে রই, কানে কানে রূপ কথা কই। এ তিথি শুধু গো যেন তোমাকে পাওয়া, এ তিথি শুধু গো যেন তোমাকে পাওয়া। এসো দুগানের দিন, এ লগন গান শোনাবা, এ লগন গান শোনাবা। এ লগন দুটি পাখি মুখোমুখি নিরে জেগে রয়, প্রাণে প্রাণে সুর খুঁজে পায়। দুটি পাখি মুখোমুখি নিরে জেগে রয়, প্রাণে প্রাণে সুর খুঁজে পায়। এ তিথি শুধু গো যেন তোমাকে পাওয়া, এ তিথি শুধু গো যেন তোমাকে পাওয়া। এসো দুগানের
টাকা নিয়ে জমি কিনেছে সে কথা জানলে কি করে শোবেন? তুমি ভুলে যাচ্ছ কেন? আমি এক্স অফিসার, বুঝেছো? এসব আমাকে অঙ্ক কষে বের করতে হয়। এই শোনো, তুমি রামুর উপর দৃষ্টি রাখবে, ও যেন পালাতে না পারে। নমস্কার বেআই মশাই, নমস্কার। নমস্কার নমস্কার। মেয়ের সঙ্গে দেখা করতে এসেছেন বুঝি? আগে না বেআই মশাই, উনি চন্দনের শ্বশুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ বসুন। আগে না, আমি একটু স্নেহের সঙ্গে দেখা করতে চাই, আর যদি অনুমতি দেন আমি ওকে কয়েকদিনের জন্য নিয়ে যাব। হ্যালো না, আগে বছর প্রায় ঘুরে এলো। তাতে কি হয়েছে? আপনার মতো একটা ইতরের বাড়িতে আমি আমার পুত্রবধূকে কিছুতেই পাঠাবো না। ছি প্রভাত, ছি। ছি কিসের? উনি আমাদের আত্মীয়। আত্মীয়? আত্মীয়ের মতো ব্যবহার করেছে নাকি ওরা? হাতে করে 5 টাকার মিষ্টিও আনতে পারলো না। আমাদের ঘরে ছেলের বিয়ে দিয়ে তুমি ভুল করেছ। না জানে ভদ্রতা, না জানে লৌকিকতা। আমি আপনাকে কেমন করে বোঝাবো মেয়ে? কি বোঝাতে হবে না। মেয়ের বিয়ে দিয়ে আজ আমি সর্বশান্ত হয়ে গেছি। বাড়ি ঘর বন্ধক দিয়ে আমি টাকা জোগাড় করেছি। জায়গা জমি যেটুকু ছিল তা বেচে দিয়েছি। কোনোদিন আহার জোটে, কোনোদিনই জোটে না। আপনার আহার জুটুক চাই নয় জুটুক, আমার দেখবার দরকার নেই। মেয়ে যাবার বাড়িতে আসতে হলে খালি হাতে কখনো আসা যায় না। এই খেয়ালটুকু থাকা উচিত ছিল। দয়া করে আমার একটা কথা শুনুন মিয়া। কি শুনবো? আমি স্নেহেরকে নিয়ে যেতে চাই না। আমি স্নেহের সঙ্গে দেখাও করতে চাই না। স্নেহ একটা পেঁপে গাছ লাগিয়েছিল, ও গাছটায় ফল ধরেছে। পেঁপে? আগে আমি স্নেহের জন্য নিয়ে এসেছি। দয়া করে ওর হাতে দেবেন। বেশ বড় বড় পেঁপে। স্নেহ পেলে খুব খুশি হবে। পেঁপে? বৌদি বলে দিও ওই ছোট লোকটাকে ওই সব খাবার আমার বাড়ির ঝিচা করেও খায় না। বাইরে পুরা অদৃশ্য। ওরে ভুল করে তুই ডুব দিয়েছিস গরল সাগরে। তব সঞ্চয় হলো অপচয়, মিথ্যার পূজা করে। ভুল করে তুই ডুব দিয়েছিস, ভুল করে তুই ডুব দিয়েছিস গরল সাগরে। তব সঞ্চয় হলো অপচয়, মিথ্যার পূজা করে। তব সঞ্চয় হলো অপচয়, মিথ্যার পূজা করে।
দাতা কর্মের কিছু নাই, বিধাতা লিখেছে কর্ম কেন কাঁদতে হয়। আর পিতা মাতা জন্মদাতা কর্মের কিছু নয়, বিধাতা লিখেছে কর্ম কাঁদতে কেন হয়। ওরে যার যার কর্মের সেই গড়া, ওরে যার যার কর্মের সেই গড়া জগৎ সংসারে, তব সঞ্চয় হলো অপচয় মিথ্যার পূজা করে, তব সঞ্চয় হলো অপচয় মিথ্যার পূজা করে। ওরে ভুল করে তুই ডুব দিয়েছিস, ভুল করে তুই ডুব দিয়েছিস করুণ সাগরে, তব সঞ্চয় হলো অপচয় মিথ্যার পূজা করে, তব সঞ্চয় হলো অপচয় মিথ্যার পূজা করে। সূর্য যে বসিল পাটে আধার এলো নেমে, চঞ্চল পা চলার পথে আপনি গেল থেমে। আরে সূর্য যে বসিল পাটে আধার এলো নেমে, চঞ্চল পা চলার পথে আপনি গেল থেমে। ওরে আকাশ ভরে নামছে ওরে, ওরে দয়াল, আকাশ ভরে নামছে ওরে আর কি সইতে পারে, তব সঞ্চয় হলো অপচয় দুঃখার পূজা করে, তব সঞ্চয় হলো অপচয় মিথ্যার পূজা করে। ওরে ভুল করে তুই ডুব দিয়েছিস, ভুল করে তুই ডুব দিয়েছিস করুণ সাগরে, তব সঞ্চয় হলো অপচয় মিথ্যার পূজা করে, তব সঞ্চয় হলো অপচয় মিথ্যার পূজা করে। অবুঝ মন মনোরি, অবুঝ মন ওরে মনে রে স্নেহ পুড়ে ছায় হয়ে গেল, মায়া মমতার অপমৃত্যু হলো, ভালোবাসে দেউলিয়া হয়ে, ভালোবাসা দেউলিয়া হয়ে গেল। আপনি আমাকে ক্ষমা করুন সুধাংশু বাবু, চোখের সামনে শিষ্টাচার শালীনতা মৃত্যু দেখেও আমি প্রতিবাদ করতে পারছি না সুধাংশু বাবু, আমি নিরুপায়, আমি নিরুপায়, আমি নিরুপায়। না, মিথ্যার বেশাতি বেশি দিন থাকে না। এই দুর্যোগের মেঘ একদিন কেটে যাবেই, আবার দেখা দেবে নতুন সূর্য।
কবির কবে কবে কেটে যাবে দুর্যোগের কালো মেঘ? আকাশের উজ্জ্বল তারকাগুলোকে আচ্ছন্ন করে রেখেছে অন্ধকারের কালো মেঘ। অহংকারের ঝড় ছটে আসছে গরিবের স্নেহের মৃত্যু ঘটাতে, মৃত্যু ঘটাতে। বাবা স্নেহ, ওরে স্নেহ, বাবা কেঁদো না। কেন করছো? আমি তোকে কোথায় পাঠালাম মা? আমি তোকে কোন সাগরে বিসর্জন দিলাম? চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে মা আমার দেহটা জলে পড়ে কেঁদো না বাবা, কেঁদো না। এই নিষ্ঠুর পৃথিবী তোমার কান্নার দাম দেবে না বাবা, তোমার কান্নার দাম দেবে না। এরা শুধু চায় চেনে অর্থ, টাকার তোলা দণ্ডে। এরা মনুষ্যত্বের বিচার করে বাবা। গরিবের স্নেহ মমতা এদের কাছে কোনো দাম নেই বাবা, কোনো দাম নেই। এই স্নেহ, এই যে অস্ত্রমুখী বনলতা, এই স্নেহ অস্ত্রমুখী বনলতা, আমার 2000 টাকা চাই। শালা শাহানাটা খালি জ্ঞানর করে, আর টাকা দাও টাকা দাও টাকা দাও। আমি বাড়ি করে দিয়েছি, গাড়ি করে দিয়েছি। চন্দন, বাবা? হ্যাঁ, আমার বাবা। ও ইয়েস, আপনাকে তো আমি চিনি মশাই। দেখুন, মেয়েকে বলে যান, মেয়েকে বলে যান এত জ্ঞানার কামার ভালো লাগে না। শালা দিন রাত শুধু জ্ঞানার করে। চন্দন, মেয়েকে বলে যান একটা ভদ্রলোক হতে। আমরা হচ্ছি ভদ্রলোক। আমি মদ খেয়েছি, আর বাবা মদ খেয়েছে। এই জমিদার বংশের 14 পুরুষ মদ খাবে। আপনার মেয়েকে বলে যান জ্ঞানের আমি সহ্য করবো না। এই যে বললাম বাবা, চন্দন, বলে গেলাম দেখলি বাবা, দেখলি কত সুখে আমি আছি। তুই আমাকে অভিশাপ দে মা, তুই আমাকে অভিশাপ দে, তুই আমাকে অভিশাপ। হ্যালো, তুই
তোর জীবনটাকে আমি ব্যর্থ করে দিয়েছি মা। তুই আমাকে অভিশাপ দে মা, তুই আমাকে অভিশাপ দে। আমি কোথায় লুকাবো এ পরাজিত মুখ আমি কোথায় লুকাবো? তুই আমাকে অভিশাপ দে মা, তুই আমাকে অভিশাপ দে বাবা। মুখ তোমাকে লুকাতে হবে না বাবা, মুখ তোমাকে লুকাতে হবে না, মুখ লুকাবো আমি। যন্ত্রণার যেদিন সীমা ছাড়িয়ে যাবে সেদিন আত্মহত্যা করে আমি তোমাদের সবাইকে মুক্ত করে দিয়ে যাবো বাবা, মুক্ত করে দিয়ে যাবো, মুক্ত করে দিয়ে আর সহ্য হচ্ছে না। এবার আমাকে একটা কিছু করতে হবে। খাজনা না দিতে পারলে ওই মহাজনের লোকেরা এসে জোর করে সব নিয়ে যাবে, প্রয়োগ করবে আমার গরু বাছুর মালামাল সব। না পাচু কাকা, এই স্বেচ্ছাচার আমরা আর সহ্য করব না। এই মাত্র ঘর শেখকে ধরে নিয়ে গেল জমিদারের পাইক, কাল নিয়ে যাবে বলাইকে। দিন দিন এদের স্পর্ধা বেড়েই চলেছে। কি করবি রে বা, ওদের আছে অথচ শক্তি। তোর আর আমার কথা এদেশের কেউ শুনবে না রে, কেউ শুনবে না। মাস্টার মশাই কেমন জানি ঝিমিয়ে যাচ্ছে। ইন্দ্রা দিদি থাকলে যা হোক একটা কিছু বুদ্ধি দিত। তুই একটা কাজ করতে পারিস। কি কাজ? ইন্দ্রাণীকে সেই খবরটা কি দিতে পারিস? অসুবিধা আছে। কি অসুবিধা? ইন্দ্রা দিদি নাকি কারো সঙ্গে দেখা করে না, সেই পাগলটাকে নিয়ে ঘরের মধ্যে বসে থাকে। আমি ভেবে পাচ্ছি না পাচু কাকা, ইন্দ্রা দিদির মতো মেয়ে কি করে ওই হাবাটার সাথে ঘর করছে। বিষ্টু আজকাল এদিকে আসছে না, বিষ্টু আসলে হয়তো খবরটা ভালোভাবে জানা যেত। গিরি গোবর্ধন ধারি এসো, গিরি গোবর্ধন ধারি গোপী মনোরঞ্জন কংস বিদূষণ ভব ভব ভঞ্জনকারী গিরি গোবর্ধন ধারি এসো, গিরি গোবর্ধন ধারি ওরে গোপী মনোরঞ্জন কংস বিদূষণ, গোপী মনোরঞ্জন কংস বিদূষণ ভব ভব ভঞ্জনকারী গিরি গোবর্ধন ধারি এসো, গিরি গোবর্ধন ধারি। চারিদিকে শুনিয়া পাপীদের উল্লাস, তোমার অমৃত বাণী আর চারিদিকে শুনিয়া পাপীদের উল্লাস, তোমার অমৃত বাণী ওরে অশুভ ধরণীতে এসো প্রভু ধরণীতে, অশুভ বিনাশীতে এসো প্রভু ধরণীতে, শঙ্খচক্র গদা পদ্মধারী
পাঁচু। ভয় নেই পাসুদা, ভয় নেই। প্রভু গীতায় নিজেই বলেছে, পরিত্রাণায়ং সাধনাং বিনাশাং চ দুষ্কৃতাং ধর্ম সমস্ত বনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে গিরি গোবর্ধন ধারী, গিরি গোবর্ধন ধারী। ওরে গোপী মনোরঞ্জন বংশ বিদূষণ, গোপী মনোরঞ্জন বংশ বিদূষণ ভয় ভয় ভঞ্জনকারী, গিরি গোবর্ধন ধারী রে, গিরি গোবর্ধন ধারী রে, গিরি গোবর্ধন ধারী। আসবে না যুগ দেবতা, আসবে না কলিযুগে ভগবান নিদ্রিত। যতদিন অজ্ঞানতার অন্ধকারে ছিলাম বুঝিনি পাঁচু কাকা, আজ লেখাপড়া শিখে পরিষ্কার বুঝতে পারছি একদল স্বার্থান্বেষী মানুষ আমাদের মাথায় হাত বুলিয়ে স্বার্থের গ্লাসে আরামের মদ খেতে চায়। আমরা বানে বাড়ছি, খরায় পড়ছি, দুর্ভিক্ষে উজাড় হচ্ছে হাজারে হাজার, সেদিকে তাকাবে না। জমিদার যোদ্ধার মহাজন লাভের মধু চুষে নিতে হুল ওদের সর্বদাই উদ্যোগ। এই অশুভ স্বার্থবাহীর উপর আঘাত আনতে হবে, চরম আঘাত। ওদের টুটি টিপে ধরে আদায় করে নিতে হবে পাচার সনদ। 19বিংশ শতাব্দীর 40 দশক উত্তাল তরঙ্গে এগিয়ে চলছে মুক্তির সনদ ছিনিয়ে নিতে। মুক্তির সনদ। চট্টগ্রামে আগুন জ্বলছে, মেদিনীপুর ফুলছে, ঝড় তুলছে বরিশাল, ঢাকা সাম্রাজ্যবাদীর সিংহাসন তরতর করে কাঁপছে। দেশি বেঈমান দল বয়ে বিপুরে মুখ লুকছে, যুব শক্তি আজ উত্তাল, তাদের বুকে আনতে হবে চরম আঘাত। এদিন কি আসবে? আসবে বাবু। নিশ্চয় আসবে, তবে আমরা হয়তো দেখে যেতে পারবো না। তবে আমাদের স্বপ্ন বিফল হবে না। এই অপশাসনের মেঘ সরিয়ে দিয়ে আবার দেখা দিবে নতুন সূর্য। এই পাঁচু, তোর ক বছরের খাজনার টাকা বাকি রে? আগে 2 বছরের হুজুর। খাজনার টাকাটা আগে নিয়ে আয়, জলদি কর। কি রে, কি বলছি শুনতে পাসনি? এখনো অনেক কাজ বাকি, টাকাটা আগে নিয়ে আয়। দেখুন, আপনি ভদ্রলোক, শিক্ষিত মানুষ। এই বৃদ্ধ লোকটি আপনার বাবার বয়সী। আপনি তাকে আপনি না বলতে পারেন, অন্তত তুমি বলুন। তুমি কে হে হরিদাস পাল? কার সঙ্গে কি ব্যবহার করতে হয় তোমার চেয়ে আমার ভালোভাবে জানা আছে। এই স্বেচ্ছাচার আর বেশি দিন চলবে না। হোয়াট ননসেন্স! ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদলেহন করে স্বার্থের ধ্বজা যারা উড়িয়ে চলছে, পদধলিত করছে লক্ষ লক্ষ মেহনতি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রদীপ, সেই প্রদীপ দমন করতে জন্ম নেবে যোগ দেবতা। ওই হাসির মাঝে লুকিয়ে আছে কান্নার সাগর, আঘাতে প্রতিঘাত আসবেই। লক্ষ লক্ষ শোষিত বঞ্চিত মেহনতি মানুষগুলো যেদিন তোমাদের একসঙ্গে গলা টিপে ধরবে, সেদিন কান্নার সাগর বহিয়ে দিলেও করুণা তোমরা পাবে না, করুণা তোমরা পাবে না, পাবে না, পাবে না। কে রে লোকটা? নজরে নেই হুজুর, আমার ছোট বৌরানীর ভাই আছে হুজুর। বহুত বহুত ঠিক জানে। তিরিক্স? হ্যাঁ হুজুর। বাবু বাবু ভুবা মারতে গিয়ে ধরা পড়েছিল।
টিবি অসুখ হইল, তাকে ছাড়া পেয়েছে। রোজ রোজ থানায় গিয়ে হাজিরে আদা। বহু টিরিজে আছে বাবু, বহু টিরিজে আছে। তাহলে পাচু 2-4 দিনের মধ্যেই খাজনার টাকাটা রেডি করো। আপনার টাকা আমি জোগাড় করব বাবু, মাপ যে পাবো না একথা আমার ভালো করে জানা আছে। আমার খোরাকির ধান বিক্রি করে না হয় আমি আপনার দানা শোধ করে দেব বাবু। তাই দিও বাবু, তাই দিও। রানুপাল দিনু হাজরা রামচরণ মন্ডলকে বলে দিও 3 দিনের মধ্যে যেন হাজরার টাকাটা নিয়ে আসে। চলো হুজুর, তুমি এসো, আমি সনাতন মন্ডলের বাড়িতে আছি, তুমি আসো। ম্যানেজার বাবু খালি ট্রিক্স করে। সনাতন বাড়িতে মধুর হাড়ি আছে। মধুর হাড়ি? আরে ভাই, সনাতনের জোয়ান একটা নেকড়ি আছে, তার সঙ্গে ম্যানেজার বাবু ইটিডিসি করে। বাবু সব পাঁচ সনাতন বলতা হ্যাঁ। বসুন হুজুর, আমি একটু আসছি। বাবু আবার টিরিসি করে। সনাতনটা মানুষ নয়, পাঁচু একটা কাকা, জানোয়ার। পাঁচু কাকা, সনাতন মন্ডলকে ধরবো। এই সমাজের বুকে অন্যায় অত্যাচার আমরা কিছুতেই সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। কি করবি রে বাপ, তোর আর আমার কান্না এই সমাজে কেউ শুনবে না, কেউ না। রামু! হ্যাঁ, রামু। রামুই পালাতে চাইছে। আমার আশঙ্কা হচ্ছে ওনার সমস্ত কথা ফাঁস করে দেয়। রামুকে আমি মেরে ফেলবো। শেখর, বেশি কিছু করতে হবে না, অনলি ওয়ান ইনজেকশন। পোস্টমর্টমে প্রমাণ হবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রামু মারা গেছে। কিন্তু ডোন্ট ফিয়ার মাই ডার্লিং, আই এম এ ডক্টর। মানুষকে কিভাবে মারতে হয় সেই কায়দা আমার ভালো করে জানা আছে। বাইদি ভাই, ওই যে সুলতার কেসটা তোমার মনে নেই? সুলতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুলতা মুখার্জি 4 মাসের প্রেগনেন্ট হয়েছিল। সমস্ত দুঃচাপালি আমার কাঁধে, অথচ ওর কোনো বয়ফ্রেন্ডের অভাব ছিল না। ব্যাস একটি মাত্র ইঞ্জেকশনে আমি ঠান্ডা করে দিলাম। তোমার বিবেক বলে কোনো বিবেক কথা কি জানো প্রভা? বিবেক, মনুষ্যত্ব এসব হচ্ছে এক ধরনের সেন্টিমেন্ট। বাস্তব জীবনে ওদের কোনোই মূল্য নেই। এই যে হাবাকি, আমি তোমার কথা মতো তার স্মৃতিশক্তি নষ্ট করে দিলাম। বিবেক থাকলে কি পারতাম? 2-4 দিনের মধ্যে তুমি হলুদপুর ছেড়ে চলে যাবে। আমি চাই না তুমি আর এখানে এক মুহূর্ত থাকো। বাট ম্যাডাম, ওর বন্ধু সৌমেন বাবু
প্রাক্তন আমার উপরে তার কিন্তু সন্দেহ জেগেছে। রামুকেও আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। ওকে কিছু টাকা দিয়ে দূরে পাঠিয়ে দেবো। ও তো ঝামেলা কি দরকার? ও তো ঝামেলা কি দরকার? তাহলে রামু বৃদ্ধ, হঠাৎ হার্ট ফেল করে মারাও যেতে পারে তো। তুমি বুঝতে পারছো না, এ নিয়ে কোনো ঝামেলা হতে পারে। তোমার কোনো চিন্তা নেই, সব সব দায়িত্ব হলো আমার। বেশ, তুমি যেটা ভালো মনে করো তাই করো, তবে পুলিশের ঝামেলা টামেলা যেন ঝামেলা এই জীবনটা একটা ট্রাগল। নমস্কার নমস্কার বাবু। আমার একটু আর্জি ছিল। বলুন। আমার ভাতিজা বাবু প্রায় পাশে লাঙ্কেতে ছিল, নাম শুনেছি, কিন্তু লেগে আমি বাহিরে ছিলাম। কিছুদিন হলো এখানে আসিয়াছি। আবি বাবু বলছেন আমাকে কিছু ইচ্ছা দেবে না। আপনি বলুন, এতে রাগ হবে না? রামুকে মেরে ফেলুন। कैसे? only one injection, পোস্টমর্টমে প্রমাণ হবে। ছুরি, চাকু, রিভলভার কোনো কিছুর দরকার নেই, সেফ একটি ওয়ান ইঞ্জেকশন। পুলিশের কোন ঝামেলা কোনো কিছু না। হ্যাঁ, কত দিতে হবে আপনাকে? আপনার কামের জন্য কিছু মজুরি দিতে হবে না? সম্পত্তির পরিমাণ কত হবে? 2-4 লাখ টাকা। 40,000 দেবেন। কিন্তু 40,000 ও যদি রাজি থাকেন, অগ্রিম 5,000 দিয়ে কাল সন্ধ্যায় এইখানে আমার সঙ্গে দেখা করবে। बाबा पाप तब साला तुम एकदम एक शैतान आछो, जाले तुम्हाके पड़ते ही हबे। In the land of Girish, many years ago, there lived a man whose name is Socrates, but his part and ওগো শুনছো? আমি একবার নিচে যাচ্ছি, তোমার খাবারটা টেবিলে ঢাকা দিয়ে রেখে যাচ্ছি, স্টোভটা জ্বালিয়ে খাবারটা গরম করে নিও। ঠিক আছে। তোমার কি আসতে দেরি হবে তোমার? না, বেশি দেরি করব না। বাবার শরীরটা শুনছি খুব একটা ভালো নেই, কর্তব্য বলে একটা কথা আছে তো। ঠিক আছে, তুমি যাও, আমি স্টোভ জ্বালিয়ে আমি পড়াটা শেষ করে আমি নিচে আসছি। কি করছিলে? দি লাইফ অ্যান্ড ডেথ অফ সক্রেটিস। আন্ডার দ্য গ্রেট কবিতাটি মুখস্থ হয়েছে? হ্যাঁ হয়েছে, বলবো? হ্যাঁ বলো। Fools to lie with me, and Bartot come hither, and he see, and Ram brother, and এর অর্থ বলো। হে শ্যামল বনের বৃক্ষের নিচে সে আমাদের সহিত গান গাইতে চায়, পাখির মধুর কণ্ঠের সুর মিলাইয়া আমাদের সঙ্গে গান করিবে। সে এখানে আসুক আসুক আসুক, শীত এবং বৃষ্টি ছাড়া আর কোনো সৌজন্য সাক্ষাৎ হবে না এখানে। আচ্ছা, কবিতাটা কে লিখেছে তা বলতে পারো? উইলিয়াম শেক্সপিয়ার। তুমি পড়ো, আমি আসছি। ঠিক আছে। কি হলো, কিছু বলবে? হ্যাঁ, বলো না, আমার বেশ ভয় হয়। আমি বুঝতে পারছি না। তুমি কাছে না থাকলে আমার কেমন যেন ভয় হয়। আমি তোমাকে কতদিন বলেছি, ভয়কে তোমাকে জয় করতে হবে। তোমার অবচেতন মনে ওই চন্দনে ভীড়ু এখনো রয়ে গেছে। হয়তো তাই। ছোটবেলা থেকে তোমাকে ওরা অনেক অত্যাচার করেছে, সেই অত্যাচারের কাহিনী তোমার বুকে এখনো চেপে বসে আছে। হয়তো তাই। তুমি পুরুষ, বজ্রের মতো
বজ্রে উঠতে হবে, পাথরের মতো শক্ত হতে হবে তোমাকে। আচ্ছা আমি এক্ষুনি আসি। ঠিক আছে তুমি যাও, দেরি করবো না কিন্তু। আচ্ছা বাহ বাহ, 2 বছরে গাদাটার চেহারা বহুত উন্নতি হয়েছে। পোশাকের বাহার কত, ভিনে পাঞ্জাবি, দামি প্যান্ট, পায়ে চকে জুতো। কি বই পড়ছিস? বাহ বাহ বাহ, ইংরেজি বই? ওর তো দেখছি বহুত উন্নতি হয়েছে। তা কি রে হবা, বউ কি তোকে দিয়ে টিপিয়ে নে? পালাচ্ছিস কোথায়? অনেক দিন ধরে আমার এই চাবুকটা উপোস করে আছে। ছেড়ে দাও, আমি পায়ে পড়ি, ছোট রাজা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না শোয়ার, তোর বউ নাকি আদালতে দরখাস্ত পেশ করেছে, সম্পত্তির অর্ধেক ভাগ চেয়েছে, আর নাকি আমার মাকে অপমান করেছে। সম্পত্তির ভাগ চাস, এই তোরে ভাগ দিচ্ছি। কি তোমার এত বড় সাহস? মা! তোমার এত বড় স্পর্ধা, এই বাঘের বাচ্চার গায়ে তুমি হাত তুলেছ? বাঘের বাচ্চা কোনোদিন মানুষ হয় না বাবা, যতই শক্তিশালী হোক না কেন সে পশু ছাড়া আর কিছুই নয়। তোকে আমি খুন করব শয়তান। চন্দন! ইন্দ্রাণী! আমি কোনো সিনক্রেট করতে চাই না বাবা, আপনার জীবিত অবস্থায় এই সম্পত্তি দুভাগ করে দিয়ে যাবেন। আশা করি আমার লুটিনের উকিশটা আপনি পেয়েছেন। একটা মানুষ রূপী পশুকে আমি সন্তান বলে স্বীকার করি না। যদি বেঁচে থাকো, হ্যাঁ আমাকে সামনে রেখে আমার সম্পত্তির ভাগ নেবে, এটা তোমার আকাশ কুসুম কল্পনা। সম্পত্তির ভাগ আমি নেবই। যদি সম্পত্তির ভাগ তুমি নিতে পারো, সেই দিন আমার হাতে চুরি করব, আর এই বাড়িতে নয় তুমি থাকবে, না হয় আমি। মনে রেখো তোমার উপর আমার আস্থা ছিল বাবা। আজ 2 বছর হাওয়াটাকে তুমি আটকিয়ে রেখেছ। ওর নিজের খেয়াল খুশি মতো শাশুড়িকে করেছ অপমান। বাবা অনেক সহ্য করেছি, আর নয়, এবার আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আমিও দেখতে চাই কোন আইন আমাকে বাড়ি থেকে তাড়ায়। অশুভ শক্তির কাছে আমি কোনোদিন মাথা নত করিনি, আর আজও করব না।
হ্যালো হ্যালো, আমি অনেক চিন্তা করে দেখেছি, আমার অনেক অন্যায় ভুল হয়েছে। আমি আমার বড় ভাইকে অত্যাচার করেছি, বাবাকে অপমান করেছি, তোমাকে অনেক লাঞ্ছনা যন্ত্রণা দিয়েছি। আমি দিনের পর দিন, রাতের পর রাত তোমাকে ছেড়ে ওই শাহানার কাছে। না না, ও কথা তুমি বলো না। তুমি যে আমার স্বামী, আমার ইহকাল পরকালের শ্রেষ্ঠ দেবতা। সত্যি সত্যি তুমি আমার পথ দেখিয়েছো, আমাকে ভালো করিয়েছো। আমি যে অন্যায় করেছি, আজ আজ আমি তোমাকে নিয়ে শপথ করছি, মা বাবা ভাই বোন তোমাকে নিয়ে আজ এই পৃথিবীর বুকে আমরা হয়ে থাকবো মেঘে ঢাকা তারা।